এটা সমাধান কে করবে? এটা সমাধানের জন্য তো একটা রেফারেন্ডাম লাগবে, কারণ জনগণই তো সর্বক্ষম। আমাদের সংবিধান বলছে উই দ্য পিপল। এখানে কিন্তু বলছে না যে উই দ্য পার্লামেন্ট বা উই দ্য কোনো পার্টি, এখানে বলছে উই দ্য পিপল। তার মানে হচ্ছে জনগণই এখানে সার্বভৌম। অর্থাৎ যেখানে আমরা একমত হতে পারবো না, বাধ্য হয়ে সেখানে আমরা জনগণের কাছে যাব। আজকে কমিশনকে একটু বামপন্থী মনে হচ্ছে, কারণ বাম দিকেই বেশি দৃষ্টি। সেই জন্য আমি একটু মধ্যখানে এসে বসলাম, যাতে একটু মধ্যপন্থী পজিশন আপনারা নিতে পারেন আর কি। আপনি লাইটার ওয়েনে কথাবার্তা হচ্ছে, এতদিন বামপন্থী ছিলেন, এখন ডানপন্থী হচ্ছেন না, মধ্যপন্থী। আচ্ছা, যাই হোক। জি, তো আমরা আসলে সর্বশেষ যে কথাটা এসেছে, যে বিশেষজ্ঞদের যে মতামতটা নেওয়া হয়েছে, এটার জন্য ধন্যবাদ। তবে আজকে যদি আমরা স্পেশাল কনসিডারেশনে বিশেষজ্ঞদেরকে এখানে রাখতে পারতাম, তাহলে আমাদের প্রশ্নগুলোর আরেকটু ক্লারিফিকেশন ভালো হতো। আমরা কিন্তু বলেছি, আমরা কিন্তু আমাদের পজিশন কখনো চেঞ্জ করব না, আপনারা যত কথাই বলেন। এবি পার্টির পজিশন ফিক্সড, সেটা হচ্ছে আমরা ফ্লেক্সিবল। সুতরাং এই জায়গা থেকে আমরা সবসময় মনে করি যে আমরা যদি ফ্লেক্সিবল না হই, তাহলে সমাধানে পৌঁছাতে পারবো না। এখানে মৌলিক বিতর্ক, যেখানে আমরা সবাই একমত হয়ে গেছি উইথ সাম নোট অফ ডিসেন্ট। কেউ কেউ প্রশ্ন তুলেছেন নোট অফ ডিসেন্টের কী হবে? আরে ভাই, নোট অফ ডিসেন্ট আছে বলেই তো গণভোটে যাচ্ছি, এবং গণভোট হচ্ছে সুপ্রিম। সে যদি ওই নোট অফ ডিসেন্টকে কাউন্ট করে সম্মতি না দেয় জনগণ, তাহলে সেটা বাস্তবায়ন হবে না। আর যদি জনগণ সম্মতি দেয়, তাহলে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা জনগণের প্রতি সম্মান দেখিয়ে তাদের নোট অফ ডিসেন্টটা সেখানে মৌন হয়ে যাবে বা সেটা গৌণ হয়ে যাবে, এটাই তো কথা। তো সুতরাং এই ক্লারিফিকেশনটা আমি মনে করি যে প্রয়োজন নেই। নোট অফ ডিসেন্ট আছে, এটা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের এখতিয়ার, তারা সেখান থেকে সরবেন কি সরবেন না। কিন্তু যখন এটা জনগণের একটা রায় আসবে, তখন তো ওনারা সেটা অবশ্যই মেনে নেবেন, এবং এটাই মানা উচিত, সেটা আমি মনে করি। তো নিশ্চয়ই গণভোট যখন আমরা যদি আয়োজন করি, তাহলে সেখানে এই ধরনের আমাদের যে যুক্তিতর্কগুলো হচ্ছে, সেগুলো সেখানে অবশ্যই মানুষ কনসিডারেশনে নেবেন। এখন যেই বিতর্কটা আসছে যে পার্লামেন্ট সুপ্রিম নাকি রেফারেন্ডাম সুপ্রিম, এটা সমাধান কে করবে? এটা সমাধানের জন্য তো একটা রেফারেন্ডাম লাগবে, কারণ জনগণই তো সর্বক্ষম। আমাদের সংবিধান বলছে উই দ্য পিপল। এখানে কিন্তু বলছে না যে উই দ্য পার্লামেন্ট বা উই দ্য কোনো পার্টি, এখানে বলছে উই দ্য পিপল। তার মানে হচ্ছে জনগণই এখানে সার্বভৌম। অর্থাৎ যেখানে আমরা একমত হতে পারবো না, বাধ্য হয়ে সেখানে আমরা জনগণের কাছে যাব। এখানে তো সত্য যে আমরা একমত হতে পারি নাই। আমরা অনেকভাবে সাংবিধানিক পথ খুঁজতেছি, আমরা বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছি। এখন প্রস্তাব, যেমন আজকে যে প্রস্তাবটা এসেছে, এটার ব্যাপারে আমরা একমত না, কিন্তু আমরা মনে করি যে সবাই যদি দ্বিমত থাকি, তাহলে আমরা একমত হব কোথায়? সেজন্য আমরা আমাদের মতামতকে স্যাক্রিফাইস করতে রাজি আছি, যদি সবাই এটাকে আমরা একটা কনসিডারেশনে নেই, সবাই যদি একটা জায়গায় আসতে পারি। তাহলে আমরা কিন্তু একটা জায়গায় এসে গেছি যে জুলাই সনদ আমাদের দরকার, এবং জুলাই সনদে সজ্ঞানে কিছু ফান্ডামেন্টাল চেঞ্জের কথা বলা হয়েছে। যেটা জাস্টিস সাহেব বলেছেন যে আমাদের পার্লামেন্টের এই অথরিটি নাই যে কনস্টিটিউশনাল কিছু ফান্ডামেন্টাল জায়গা চেঞ্জ করার, এবং সেটাকে আমরা তখনই বৈধ করতে পারি, সেটা হচ্ছে রেফারেন্ডামের মাধ্যমে। হ্যাঁ, এখন এখানে আমাদের এলডিপির রেদওয়ান ভাই যে কথাটা বলেছেন যে 106কে রেফার করা যায় কিনা, তো আমি একটা সলিউশন প্রস্তাব দিতে পারি। সেটা হচ্ছে 106-এর কাছে আমরা এই কাগজটা পাঠাতে পারি, 106কে এটা বলতে পারি, বা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনকে, যে আমরা ওই মতামতটা পেয়েছি, এই মতামতটার ভিত্তিতে আপনারা আমাদেরকে, বা এই সুপারিশটা পেয়েছি, এই সুপারিশটার ব্যাপারে আপনারা মতামত দেন। তাহলে তাদের কনস্টিটিউশনাল হয়ে গেল। অর্থাৎ আমরা খুঁজতেছি কনস্টিটিউশনাল পথ, আমরা একমত হয়ে গেছি। বাস্তবায়নের পদ্ধতিটা, কোন পথটা বৈধ হবে, সেটা নিয়ে আমরা পথ খুঁজতেছি। সেটার জন্য আমরা গভর্নমেন্ট অর্ডার, কনস্টিটিউশনাল অর্ডার, দেন রেফারেন্ডাম, বিফোর অর সেম টাইম, এই ধরনের কথাগুলো বলছি। আরও মোর সিকিউর করার জন্য যদি আপনার অ্যাপিলেট ডিভিশনের মতামত, আমরা সেটা নিব। কারণ আমরা এখানে যে যত কথাই বলি, কনস্টিটিউশনালের যে কোনো আর্টিকেলের ব্যাখ্যা আমরা যেই দিই, এটা কিন্তু আমাদের এক একটা পয়েন্ট অফ ভিউ থেকেই দিব।
ফাইনালি এটা ডিসাইড করবে, সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদের ব্যাখ্যা ডিসাইড করবে কিন্তু আপনার সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন বা সুপ্রিম কোর্ট হচ্ছে মূল অথরিটি কনস্টিটিউশনের ব্যাখ্যা দেওয়ার, এবং সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে পাবলিক, এবং যেটাকে আমরা বলি যে গণভোটের মাধ্যমে। সুতরাং আমি অনুরোধ করব যে যদি এইটাতে আমরা কনভিন্স না হই, তাহলে 106 থেকে একটা এটার ভিত্তিতে আমরা একটা মতামত চাইতে পারি কিনা। যদি চাই তাহলে আমি মনে করি যে সাংবিধানিক যেই বিতর্কগুলো উঠছে, সাংবিধানিক যেই প্রশ্নগুলো তৈরি হচ্ছে, সেটা আরও কিছুটা দূর হবে। আর আমি মনির হায়দার ভাইয়ের লাস্ট কথাটাকেই যুক্ত করতে চাই যে ঘুরাই ফিরাই যদি আমরা একই জায়গায় থাকি, আমি অনুরোধ করব সবাই আমাদের মতো একটা পার্মানেন্ট পজিশনে আসেন, সেটা হচ্ছে যে আমরা সবাই একটু ফ্লেক্সিবল থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমি আসব পর্যায়ক্রমে, আপনাদের নাম আছে আমার কাছে। তা আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব সৈয়দ এহসানুল হুদা, 12 দলীয় জোট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ একটি নতুন প্রস্তাব আসলো এক্সপার্ট প্যানেল থেকে। দুদিন আগেও আমরা যখন এসেছিলাম, এক্সপার্ট প্যানেলের প্রস্তাবনার সাথে একেবারেই মিল নেই। এইখানে যে জিনিসটি বলা হয়েছে, হুদা ভাই একটু ইন্টারাপ্ট করবো, রেকর্ড হচ্ছে তো ইন্টারাপ্ট করবো, মিল নেই তা নয়। ওখানে আপনি দেখুন, আগের দিনে এক্সপার্ট প্যানেল রেফারেন্ডাম এবং কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছিল, তারা এখন কমপ্লিটলি আর্টিকুলেট করে জিনিসটা একটা ডকুমেন্ট হিসেবে দিয়েছে। কারণ আপনার এই কথাটা শুনে কেউ কেউ ওই টেলিভিশনে ভাবতে পারে যে অকস্মাৎ একটা কিছু দেওয়া হয়েছে, অকস্মাৎ কিছু দেওয়া হয়নি। এটা কনসিস্টেন্ট উইথ দ্য প্রিভিয়াস সাজেশনস মেড বাই দি এক্সপার্ট কমিটি। পরশু দিনের সাথে কি মিল আছে? আমি আপনাকে পড়ে শোনাই বাংলায়, তাহলে আসেন আমি একটু পড়ে শোনাই। আপনি দেখুন, ওইখানে লেখা আছে যে বিশেষজ্ঞ প্যানেল একাধিক বৈঠকে বিভিন্ন ধরনের বিকল্প বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে 5 পদ্ধতিতে বাস্তবায়নের জন্য সুপারিশ করে। এগুলো হচ্ছে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং 106 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ 2025-এর অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহকে উইদিন প্যারেন্থেসিস, যার মধ্যে ভিন্নমত নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো 4 ভাবে বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন। এগুলো হচ্ছে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ।